সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? আমি তো এখানেই। তাহলে বাড়ি যাওয়ার তো তারা কিসের তোর? কে আছে বাড়িতে? মুখ কালো করে বলল। সবাই আমাদের রেখে চলে যাচ্ছে, তাই আর কি। কৃতিক অরুকে থামিয়ে দিয়ে স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল। সবার কথা বাদ, ফোকাস অন মে। আমি যদি না ফেরার দেশে নিয়ে যাই, তবে তুই সেখানে যাবি, ইভেন উইদাউট এনি ফাকিং কোয়েশ্চেন। এখন ধরে বস। অরু বলল। ধরলাম তো। কৃতিক তির্যক কণ্ঠে বলল। আরও শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় অরু লজ্জায় ঠোঁট কামড়ে ধরে, পরক্ষণেই মাথা এলিয়ে দেয় কৃতিকের কাঁধের উপরে। কৃতিক রাইড করতে করতেই মৃদু হেসে বলল। নাও পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে বেরাস্তায় মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসেই চেঁচিয়ে উঠল সায়র। আরে ওইদিকে কই যাচ্ছিস তোরা? রাস্তা তো এদিকে। কৃতিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার অদূরে। ওরু যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্ট গেট। কৃতিক অরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল। বেবি ওয়েট কর, আমি আসছি। অরু তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের বলিষ্ঠ হাতটা টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে কোথায় চলে যাবেন? সত্যি করে বলুন। কৃতিক মৃদু হেসে অরুর দিকে সামান্য ঝুঁকে হেসকি টোনে বলল। তোকে ছেড়ে কোথায় যাবো আমি? এই যে যাচ্ছেন। কৃতিক অরুকে আশ্বস্ত করে বলল। 2 মিনিটে ফিরে আসছে, ওকে? অরু হ্যাঁসূচক মাথা নাড়লে ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃতিক। তারপরে যখন ফিরে আসে তখন কৃতিককে দেখে উৎকণ্ঠায় বড় বড় হয়ে যায় অরুর চোখ দুটো। আপনা আপনি ফাঁকা হয়ে যায় ওষ্ঠধর। চোখ দুটোতে বাড়াবাড়ি পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করাতে পারছে না অরু। তাই কৃতিকের হাতের দিকে তাকিয়ে অস্ফুটেই অরু বলে ওঠে। ডোরা? কৃতিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসায় বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল। আপনি সত্যিই ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশ নিয়ে এসেছেন? কৃতিক পুনরায় হেলমেট পরতে পরতে বলে। ডোরা অ্যাডাপ্টার ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদুরে আঙ্গুল বোলাতে বোলাতেই বলল। কার নামে অ্যাডাপ্ট করলেন? কৃতিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল। দুজনের, মহামান্য পিতা মিস্টার জায়ান কৃতিক চৌধুরী আর মহোদয়া মাতা মিসেস অরোরা জায়ান। কৃতিকের কথায় ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়ে বাইকে উঠে বসলো অরু। কিছু দূর গিয়ে একটা ফাঁকা রাস্তায় ব্রেক কষলো কৃতিক। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নিস্তব্ধতার মাঝে কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে ঝিঝি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল অরু। বলল। কিছু হয়েছে? কৃতিক বাইক স্টার্ট করিয়ে বলল। কিছু হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো পুনরায়, অতঃপর হয়ে শুনল। কি হয়েছে, রাগ করেছেন? কৃতিক জবাব না দিয়ে নিজে বাইকে হেলান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃতিকের কর্মকাণ্ডে অরু বিস্ময়ে হতভাগ ও আশ্চর্য বনে গিয়ে বলল। কি করছেন? কৃতিক একটানে অরুর চুলের গার্ডারটা খুলে ওর চুলগুলোকে বাঁধনহারা করে দেয়। অতঃপর হিসিয়ে বলে। দেনাপাওনা শোধ করছে, যেটা এয়ারপোর্ট বসে করতাম তো ডোরায় কিনে দিয়েছে। এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। অরু কৃতিকের বাঁধনের মধ্যে থেকেই কাইকুই করে বলে ওঠে। ছাড়ুন, এটা মাঝ রাস্তা। চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতও ছাড় পাবি না। অরু গলা খাদে নামিয়ে বলল। কি করবেন আপনি? কৃতিক অরুকে আরও কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল। আগে আমাকে তুমি করে বল, তারপর বলছি। অরুর চোখ মুখ কুঁচকে বলল। পারবো না। জাস্ট সে তুমি। কৃতিকের কড়া আদেশ। তারপরে মাঝ রাস্তায় এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অগত্যায় উপান্তর না পেয়ে অরু বলে ওঠে। তুমি? কৃতিক পুনরায় বলে। আবার বল। অরু কাবা স্বরে বলল। তুমি? কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল। বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যায় আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃতিকের ভালোবাসায় কাতর অরু। পা দুটো ভেঙে আসছে। কোনো মতে কৃতিকের উপরে নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ও। কিন্তু কৃতিকের বোধ হয় সেটাও সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে অরুকে তুলে বাইকের সিটে বসিয়ে দিল। তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল অরুর নরম তুলে তুলে ওষ্ঠধরের ফাঁকে। কৃতিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল অরু। চুপসানো শরীরটাকে একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল। পুরো
পুরুষালী চওড়া বুকে লেপ্টে থাকা টি শার্টখানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিত মলিত হচ্ছে অষ্টাদশের ফিনফিনে কোমল ওষ্ঠাধর। আবেশিত নয়নে নয়ন এঁটে রাখা মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষটি কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। নিশীথ রাতের গাড়ি ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিগলিতে এখন কেবলই দোকানের শাটার টানার ঝনঝন আওয়াজ। ফুটপাতগুলো মানব শূন্য। পথচারী যারা আছেন তারাও দ্রুত পথচারণ করে বাড়ি ফেরার পায়তারা করছেন। কৃতিকের বন্ধুমহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনু আর প্রত্যয়ের বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল টিতে সিপ নিয়েছে। আমেরিকাতে বসে দুইজন দুটো জারে টি পান করলেও এখন সময় ভিন্ন। অতএব প্রত্যয়ের ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেওয়া। ও যদি খায় তবে অনুটা থেকেই খাবে। অনু আর বাদ সাথে নেই, কোনো রূপে বাকবিতণ্ডা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবল টি। এরপর দুজনে হাতে হাত ধরে হাতের ঝিলে বসে একটা প্রাণোচ্ছল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করলো ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে, আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলিয়ে নিচ্ছে। আজমেরি শেখ অসুস্থ মানুষ, তার উপরে কোম্পানির চেয়ারম্যান। এত কিছু সামলানোর পরে কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের উপরে পড়ুক এটা মোটেই চায় না অনু। এই জন্যই আজ নিজের বিয়ের শপিং ও নিজেই করতে এসেছে। এছাড়া কৃতিকের বন্ধুরা সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের জন্য সকল কেনাকাটা করেছে তারাই। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মোকলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে, যাতে টুকিটাকি কোনো কিছু বাদ না পড়ে। এসবের পেছনে অবশ্য অ্যালিসার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলেই সব দিকেই পটু। কি না জানে সে ক্যারাটে, বক্সিং, মেকআপ, পোকার প্লে, রান্নাবান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করা, এখন আবার কর্পোরেট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণসম্পন্ন মেয়ে অ্যালিসাকে বিশ্লেষণ করলে এক কথায় কি বলা যায়? উনি একটু ভাবে, পরক্ষণেই মনে মনে আওড়ায়, মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সনই হলো অ্যালিসা। এসে পড়েছি। প্রত্যয়ের কথায় ভাবনার সুতো ছিল অনুর। ও চোখ উঁচিয়ে দেখল গাড়িটা কৃতিককুঞ্জের সামনেই দাঁড়িয়েছে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পেছনের ব্যাগগুলো মোকলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সহসা নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছন থেকে প্রত্যয় বলে, এই যে বউ। নতুন সম্বোধন, সেই সাথে চমকপ্রবল শিহরণ। অনু থমকালো, অতপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয় শুধালো, কিছু বলবেন? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা 2x2 ইঞ্চি সাইজের চৌকো বক্স অনুর দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্ত বোধ করেই বলল, কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বলল, তোমার স্বপ্ন, তবে এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পরে খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে। সাবধান, ভুলও যাতে হারিয়ে না যায়। প্রত্যয় এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করছে যে নিজের কৌতূহল দমাতেই হিমশিম খেতে হচ্ছে অনুর। দুষ্ট মনটাকে বারবার লাফিয়ে উঠতেই বলছে, এক্ষুনি খুলে ফেল, দেখে নে এইটুকুনি বক্সের ভেতর কি এমন স্বপ্ন জমা রেখেছে প্রত্যয়। পরক্ষণেই ভদ্র সভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে ওঠে, মোটেই না। উনি যেহেতু বলেছেন বিয়ের পর খুলতে, তাহলে সেটাই হবে। এই কদিনের জন্য সানন্দে ধৈর্য ধরবো আমি। অনু বক্সের উপরিভাগ হাত দিয়ে স্পর্শ করতে করতেই অন্দরমহলে প্রবেশ করে। পুরোপুরি মনোযোগ ওই ছোট্ট বক্সের দিকে নিবদ্ধ থাকায় সামনে এগোতে গিয়ে হুট করেই কারোর শক্ত বাহুতে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জোরটা বেশ ভালোই ছিল। এমত অবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিচিয়ে সামনে দৃষ্টিপাত করলো অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিককুঞ্জে ফিরল? কিন্তু কেন? এবারে ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এই বাড়িতেই ফিরেছে, বিষয়টা বোধগম্য হতেই বিষয় জড়িয়ে কণ্ঠে অনু বলে ওঠে, রেজা ভাই আপনি? রেজা কাটকট গলায় আবার জবাব দিল তৎক্ষণাৎ,
তোমার সৎ ভাই আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সেই ছোট্টবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছি, সেই অনুর বিয়ে খেতে, ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল, কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই, আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি না। আপনার সাথে আমার কোনো কালে সহজ কথোপকথন হয়েছে, তাহলে দিবা স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা, ওটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখতে এসেছেন। অনু শান্ত গলায় বলা তিরস্কার রেজার কপালে ক্রূর বাজ প্রতিস্থাপিত হলো। ও রুষ্ট কণ্ঠে বলল, জায়ান কৃতিকের আশকারা এত কিছু বলছো তো, আজকে দেখো জায়ান কৃতিকের কি হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালের মধ্যে জায়ান কৃতিকের মান সম্মান যদি আমি ধুলোয় মিশিয়ে না দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু তাতস্কিত হলো না, উল্টে গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত, আপনার মাই বিয়েতে মত না দিলে অন্য কারো আশকারায় আমার কিছু যায় আসতো না রেজা ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জায়ান কৃত্তিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজেরই পরোয়া করে না। সম্মান তো ধূরসাই, উল্টো তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়েই আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে দুকদম এগিয়ে এসে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার হাত ঠিক কতটা লম্বা তা তো তুমি কল্পনাও করতে পারবে না অনু। তোমাকে আমি দেখে নেব। কাল প্রেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্ন মাথা খারাপ করে দিবে যে আজমেরি শেখ আদতে কোনো স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কি হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘাড়ে ঘষিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড অন্যান্য শেখ। রেজার এতগুলো কথায় থমথমা হয়ে গেল অনুর জোয়াল। রাগের অক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চড় না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু। তার ফলস্বরূপ কয়েক পা এগিয়ে গিয়েই খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপাটা ঘাত বসাতে উদ্যত হলো অনু। তবে চড়টা আর বসাতে পারল না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকাল, মাথার মধ্যে টকবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তে বিষয়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসে এলোপাথারি ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধান্বিত প্রতিটি ঘুষি আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে এক দণ্ড শ্বাস ফেলতে না পেরে রেজা, অথচ কৃতিক থামার নামই তো নিচ্ছে না। উল্টে মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ড একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্থক চোখে অরুর দিকে চাইল অনু। দেখল অরুর এক হাতে গজের ব্যান্ডেজ পাকানোর, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়, কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতেই ওরও ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। ওরও পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো রূপে রেজার বুকের উপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডর দিয়ে উকি দিল শায়ের, অর্ণব আর এলিসা। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরা হতভম্ব। কি এমন হলো হুট করে? সন্ধ্যাবেলাতেও তো সবকিছু ঠিকই ছিল, বেশ শান্ত সাবলীল ছিল কৃতিক। কৃতিকের গর্জন শুনে আজমেরি শেখ আর জাহানারাও অন্যদিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক, কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্না জড়িত এক প্রকার কাকুতি মিনতি করেই অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরে ফেললো তো। অনু জানি না কি হয়েছে, কেনই বা কৃতিক এত খেপেছে। তবুও খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখেই আঁচ করতে পারছে ও।
কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, ঋত্বিক ভাইয়াকে আটকা অরু। রেজা ভাইয়ার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আবার কথা কর্ণকুহরে পৌঁছালে অরু এক প্রকার হন্যে হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তেই ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যায় আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস। আমি শান্ত হয়ে যাব, প্রমিস। অরু এবার তাই করলো। সবার সামনেই দু হাতে পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও। আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স কোথায় কাজে লেগেছে। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তেই মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামনে নিয়েছে ও। পর মুহূর্তেই নিজের মেদহীন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাকে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করলো মুমূর্ষ রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্র পেছনে লাগতে এসে মোটে ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করবো আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ করেই রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতেই অরু পুরোপুরি বাঁধনহারা হয়ে করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতেই চারিদিকের বিস্মিত হতভাগ কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমেরি শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়ার ছাড়া আর তো আর কিছু করার নেই এই মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার উপরে বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছেন না। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়িয়ে আজমেরি শেখ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে জড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নেওয়া মাত্রই বিছানায় বসে অরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়ের অর্ণব ওরাও রুমে। এত রাতে কী নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে ওরা যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া আনে অনু। দরজা খোলাই ছিল, তবুও ওরও কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং ওরুর দিকে এগিয়ে যেতে যেতেই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? ঋত্বিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় ওরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটাকে ভালো মতো পরখ করে ওরু নরম সুরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়ি চলে গিয়েছে। ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বলবি না তো? অনুর কথায় অরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসার পরিপূর্ণ মুহূর্ত। আর সবচেয়ে বড় কথা, সেই পুরো ঘটনার পেছনে ছিল তারই মামাতো ভাই রেজা। এখনও সেসব কথা ভাবতে গেলে রেজার উপরে মেজাজ চড়ে যাচ্ছে অরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলেছিল, ঠিক সেই সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসিয়ে আওয়াজ কানে বিট করছে। আকস্মাৎ গতি বাড়ায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশে বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করছে কেউ। এমন অবস্থায় কৃতিক কোনো রূপ উচ্চবাচ্য করল না, উল্টে ওরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরেই বলল, আমি আসছি বেবি, তুই বস।
কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে এক টানে কলার ধরে টেনে বের করলো হৃতিক। তারপরে শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল ওরুর। তার উপরে এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয় তখন তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়ে বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুর, অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে গুড়িয়ে ফেলেছে, অতপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঞ্চ বসাতে বসাতেই বলছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলে? বল, কে পাঠিয়েছে? সাফ সাফ বল, নয়তো আজ রাতই তোর জীবনে শেষ। জীবনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হ্যাপিদেশ করে কাঁদতে কাঁদতে দু হাতে জোর করে বলল, বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল। বলেছিল তরতাজা নিউজ আছে, জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎবোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সে সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা, বদমাস, আমি আমার মুখে চুমু খাই কি তোদের টিআরপি বানানোর জন্য? জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকেই বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করে যখন পিছন থেকে ওর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক। দেখলো ওরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। ওরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ দিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটা গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই ওরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুসরত না দিয়েই কৃতিক ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকেই কয়েক ঘা বসিয়ে দিল। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে। নাসূচক মাথা নাড়ল ওরু। ওরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দুই হাত দিয়ে আগলে ধরল ওরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্থ গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আইও ওকে না? অনু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্ট ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথায় যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। ওরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরুর কথায় অস্থির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শক্ত করে চুমু খেল কৃতিক। তারপরে ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এক পর্যায়ে এসে থামলো ওরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনুও দীর্ঘশ্বাস চালো আর গোছে কানের পিছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমাও চাইলেও প্রেসের লোকেদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে ওর। মনে মনেই ভাবলো, সব কিছুর মূলে হয়তোবা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলেই রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কি ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওইদিকে না, এই দিকে। অর্ণবের ডিরেকশনে কান ঝালাপালা করে দিল শায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলে উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। শায়ের কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করেই বলল, মানুষ মন দিয়ে নয় কান দিয়ে শুনে, হাদারাম।
তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আই তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। তোর এত শখ জাগলো কেন কে জানে? তোর এত শখ জাগলো কেন কে জানে? জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মারার শখ জাগলো। কি আশ্চর্য শখ! অর্ণবের কথার পাছে সায়রের কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত, তবুও ক্ষণে ক্ষণে এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে ঘুরছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকের মাথায় ক্রস করে কয়েকবার ঈশ্বরকে ডাকছে। ওর হাত হুতাশে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠেই বলল, চুপ করবি, বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছিটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুরবাড়ি। ভেবেছি বিয়েটা বাংলাদেশি করব, বুঝলি? অর্ণব হতভম্বিত কণ্ঠে বলল। এই পুরানো ঢাকার চিপ্পা গলিতে তুই শ্বশুরবাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্টু হেসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বর নাম জমতে জমতে মুখের ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিস জয়েন করেছে, সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুইজন। কিন্তু এই গাদানো সারি সারি ছোট্ট বড় শ্যাওলা পড়া বিল্ডিংয়ের মাঝে আদতে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটা বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিকে সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিপাত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদেই ত্রিভঙ্গ আকারে নাচের তামিল দিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চড়িদার, পায়ে ঘুঙুর, ওনাটা কাঁধ ছাড়িয়ে কোমরের কাছে বাঁধা, কাঁধ অবধি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবুও গধূলির আভায় নিত্যরত মেয়েটাকে মায়াবী অপসরের মতো স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকেই হাঁ করে তাকিয়ে দেখছে তার গধূলি বেলায় অপসরীটাকে। অপসরীর অস্পর্শ মুখশ্রী দেখেই সায়র চোখ বন্ধ করেই বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঝা রোদ্দুরে পড়তে থাকা জনমানুকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারিদিকে এখন বেশ শীতল, শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে ওরুকে না পেয়ে তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানো মেজাজের অগ্নিস্ফুটিলঙ্ঘে আরও খানিকটা জোয়ার দিতেই অরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমেরি শেখ তার দুই মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছে। সদ্য হওয়া আত্মীয়রার সম্পর্কে তারও খানিকটা সখ্যত বাড়ানোর উদ্দেশ্য। সেই কথা শোনার পরে আর এক দণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে। ক্লান্ত ঘাড়ে ভেজা শরীরে হাতড়িয়ে টাইয়ের নটটা ঢিলে করতে করতে আনমনেই ভাবছে অনেক হয়েছে, আজ ওরকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে ও। কৃতিক যখন দুই পকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই ওর সাথে চোখাচোখি হলো ওর ভিতরেই ছিল। হঠাৎ করে এইভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো। ওরও বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরলো কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। ওরও কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নি দৃষ্টিতে পিছনে তাকিয়ে বলল, সো হোয়াট? কৃতিকের এমন আগুন ছড়া নিষ্প্রভ চাহনি দেখে ওরও বুঝলো কৃতিক রেগে আছে, তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটতে থাকে কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপরে নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেই সবের ধারের কাছেও গেল না, উল্টে
চোখ মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল। কি হয়েছে, সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা তুমি অনু আরুর ভাইয়া না?